প্রতিটা এম্পায়ারের একটা শুরু আছে, শেষও আছে। অটোমান এম্পায়ার শেষ হয়েছিল একটা বিশ্বযুদ্ধের মধ্যে দিয়ে। ভারতবর্ষে ব্রিটিশ রাজের সমাপ্তি হয়েছিল একটা পলিটিক্যাল আপরাইজিংয়ে, আবার সোভিয়েত ইউনিয়নের ভাঙনও ছিল একটা গ্লোবাল পলিটিক্যাল গেমের মধ্যে দিয়ে। প্রতিটা এম্পায়ারেরই সমাপ্তির পিছনে একটু ভিন্ন ভিন্ন গল্পই থাকে। তবে মেডিভেল এরায় গেলে দেখা যাবে যে বেশিরভাগ সাম্রাজ্যই আসলে ধ্বংস হয় ভয়ঙ্কর কোনো যুদ্ধের মধ্যে দিয়ে। এই দিক থেকে একদমই আলাদা আমাদের আজকের ভিডিওর এম্পায়ার, দ্য গ্রেট সেলজুক এম্পায়ার। এই এম্পায়ারের মোট দুইটা ভাগ আছে। একটাকে বোঝার স্বার্থে আমরা সেলজুক এম্পায়ার বলছি, অন্যটা সেলজুক সালতানাত। যদিও এদের মধ্যে কোনো জ্ঞানজাম নাই, তবে সেলজুকরা যে জাস্ট একটা এম্পায়ারই ছিল না, এইটা জেনে থাকাটা হিস্টোরি এনথুজিয়াস্টদের জন্য বেশ দরকারি। সেলজুক এম্পায়ার মাত্র 100 বছরের মধ্যে মিডল ইস্ট আর অ্যানাতোলিয়ার বিশাল এলাকা নিজেদের করে নিয়েছিল, আর তাদের পতনটাও এসেছিল বেশ নিঃশব্দে। কেউ বুঝতেও পারে নাই কিভাবে এবং কি কারণে সেলজুক এম্পায়ার আস্তে আস্তে ধ্বংস হয়ে পড়ল। এর পেছনে যেমন ফাতিমিদ ডিনাস্টির হাত আছে, তেমনই ছিল ফার্স্ট ক্রুসেড এবং হুলেগু খানের বাগদাদ আক্রমণ। আজকের ভিডিওতে আমরা এই সবগুলো ঘটনাই দেখব এবং এই ঘটনাগুলো কিভাবে পৃথিবীর ইতিহাসের ওয়ান অফ দ্য লার্জেস্ট এম্পায়ারকে পৃথিবীর মানচিত্র থেকে একদম নিঃশব্দেই বলা যায় সরিয়ে দিয়েছিল, সেই ইতিহাসটাও জানব। ওকে, দিস ভিডিও ইজ স্পন্সার্ড বাই বাংলাদেশের অন্যতম গ্লোবাল ব্র্যান্ড ওয়ালটন। আপনারা জানেন, যেমন দেশের সীমানা পেরিয়ে বিশ্বের প্রায় 50টিরও বেশি দেশে ওয়ালটন পৌঁছিয়ে গিয়েছে, ঠিক তেমনই তাদের সাপোর্ট আমার এই চ্যানেলের ভিডিও এডিটিং বলেন, রিসার্চ কিংবা গ্রাফিক্সের কোয়ালিটি আরও আপগ্রেড করতে হেল্প করছে। সো থ্যাংকস এ লট টু ওয়ালটন ফর সাপোর্টিং দিস চ্যানেল। সেলজুকদের নিয়ে করা আমার আগের ভিডিওটা আমরা শেষ করেছিলাম ব্যাটেল অফ দান্দানা কান দিয়ে। যদিও এই ভিডিওটা সেলজুক এম্পায়ারের পতন নিয়ে, কিন্তু এখানেও আমরা এই ব্যাটেল থেকেই শুরু করব। এই যুদ্ধটা স্পেশাল কারণ এইটাকে আজকের দিনে এসেও ইতিহাসবিদরা মনে করে পৃথিবীর ইতিহাসের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট আপসেটের মধ্যে একটা। সেই সময়ের মাইটি গাজনাভিদ এম্পায়ার এই যুদ্ধে হারার পর এক ভারতবর্ষের দিকে বাদ দিয়ে বাকি সব হারিয়ে ফেলে। প্রতিটা রাজ্য বিদ্রোহ করে বসে, আর সেই সুযোগেই তুগরিল আর চাগরি একের পর এক রাজ্য দখল করতে থাকে। গাজনাবিদদের ভারতের দিকে ঠেলে দিয়ে এবার তুগরিল তাকায় পশ্চিম দিকে। আর পরবর্তী 10 বছরের মধ্যে সেলজুক সাম্রাজ্য বর্তমান ইরানের এবং ইরাকের প্রায় পুরো অংশ এবং সাথে আরও কিছু এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। পাশাপাশি সেলজুকরা অনেকের মতেই সেইখানে থাকা ধর্মকে খুবই সুন্দরভাবে ব্যবহার করেছিল। সে সময় বাগদাদের খিলাফতের অবস্থা বেশ খারাপই ছিল। অন্যদিকে ফাতিমিদ ডিনাস্টি তখন বেশ পাওয়ারফুল। কিন্তু আপনারা জানেন, ফাতিমিদ মূলত ছিল শিয়া মুসলিম ধর্মের। সেলজুকরা সুন্নি বলে তারা ইসলামের বিশাল একটা অংশকে নিজেদের দিকে টেনে নিয়ে আসতে পেরেছিল। তবে একই সাথে ফাতিমিদদের সাথে যুদ্ধে যাওয়ার কোনো ইচ্ছা তুগরিলের ছিল না। সে নজর দেয় দিন দিন দুর্বল হতে থাকা ইস্টার্ন রোমান এম্পায়ারের দিকে। 1048 সালে তুগরিল বর্তমান আজারবাইজান দখলের জন্য একটা ইনভেশন চালায়। সেই সময়ে এই অঞ্চল ছিল ইস্টার্ন রোমান এম্পায়ারের অধীনে, যেইটা ততদিনে একদমই দুর্বল। কিন্তু ওই দুর্বল রোমান এম্পায়ারও তাদেরকে কিন্তু হারিয়ে দেয়। আর এ থেকেই এইবার রোমানদের আর আন্ডার এস্টিমেট না করে তার সৎ ভাই ইব্রাহিমের নেতৃত্বে এক বিশাল আর্মি পাঠায় তুগরিল। তবে এর বিপরীতে ইস্টার্ন রোমান বা বাইজেন্টাইন লর্ডরাও বিশাল এক আর্মি জড়ো করে। আর এই যুদ্ধের নিরপেক্ষ কোনো স্টোরি আসলে পাওয়া যায় না, কারণ দুই পক্ষই নিজেদের আন্ডারডগ বলে দাবি করে। যতটুকু আমরা জানতে পারি সেটা হচ্ছে, সেলজুকরা প্রচুর সৈন্য হারালেও তারা বেশ বড় অ্যামাউন্টের অর্থ আর সম্পদ লুট করে আনে বাইজেন্টাইন এরিয়াগুলো থেকে। অন্যদিকে বাইজেন্টাইনরা পরপর 2টা সেলজুক ইনভেশন আটকাতে পারলেও ইকোনমিক্যালি একদম পঙ্গু হয়ে পড়ে তাদের এই বর্তমানে থাকা আর্মেনিয়া আর আজারবাইজান এরিয়াটা। 1050-এর মধ্যে পারস্য সম্পূর্ণরূপে সেলজুক কন্ট্রোলে আসে। আর এই সময়ে তুগরিলের কাছে অফার নিয়ে আসে বাগদাদের আব্বাসিদ খলিফা আল কাইম। বুইদ ডিনাস্টিকে সরিয়ে সেলজুকদের হাতেই সে পারস্যের ঝান্ডা তুলে দিতে চায়। এইরকম অফারই চাচ্ছিল মূলত তুগরিল বেগ। খলিফার সাপোর্ট ইসলামিক বিশ্বের ওপর তার শাসনকে লেজিটিমেসি দিবে। পাশাপাশি বুইদরাও শিয়া ছিল, সো এইটা হবে অনেক অনেক বছর পর প্রথম সুন্নি মেজরিটি একটা শাসন। সেলজুকরা মক্কায় হজ করতে যাওয়ার অভিনয় দেখিয়ে বুইদদের ডিফেন্স ভেদ করে বাগদাদে প্রবেশ করে ফেলে।
আর তাকে হাত খুলে গ্রহণ করে নেন খলিফা আল কাইম। একটা জিনিস আপনাদের বলে রাখা ভালো যে সেলজুকরা অনেক এলাকা জয় করলেও তাদের শাসন ব্যবস্থা ছিল ওই বেদুইন টাইপেরই, যেখানে একটা পরিবারই রাজ্য শাসন করবে এবং তাদের অধীনে থাকা রাজ্যগুলো অনেকটাই নিজেদের দরকার মতোই আইন বানাবে। এই জিনিসটা ছোট ছোট সমাজ ব্যবস্থায় কাজ করলেও এম্পায়ারের সাইজ যখন একটা মহাদেশের সমান হয়ে যায় তখন বিভিন্ন সমস্যায় হাজির করে। আর এর মধ্যে সবথেকে বড় সমস্যা বরাবরই ক্ষমতালোভী মানুষেরা। যদিও সেলজুকরা নিজেদের থেকেই বিভিন্ন জায়গায় নিজেদের লোকই বসাতো, তাও অনেক এলাকাতেই সেই এলাকার পাওয়ারফুল মানুষেরাই পাওয়ারে থেকে যায়, আর তারা সুযোগ খুঁজত কখন বিদ্রোহ করা যায়, কিভাবে ক্ষমতা নিজের হাতে নেওয়া যায়। এরকমই একজন তুগরিল বেগের মন্ত্রীদের মধ্যেও ছিলেন। তুগরিলের গ্র্যান্ড ভিজিয়ের আল কুন্দুরি তুগরিলের এগেইনস্টে অজস্র ষড়যন্ত্র করেছিল। তার উস্কানিতেই তুগরিলের সৎ ভাই ইব্রাহিম, যে আর্মেনিয়া যুদ্ধের সবথেকে বড় হিরোদের একজন ছিল, সে 1058 সালে বিদ্রোহ করে বসে। কিন্তু পরে আল কুন্দুরির বিশ্বাসঘাতকতাতেই তার মৃত্যুর কারণ হয়। আর এর আগে পারস্যের আরও কিছু অঞ্চলে বিদ্রোহের দানা বেঁধেছিল। সেগুলোকে দমন করতে তুগরিলের নিজেরই সেখানে যেতে হয়। সে কাউকেই আর ভরসা করতে পারছিল না। কি করা যায় এই চিন্তা থেকে সে সিদ্ধান্তে আসে যে পুরো সাম্রাজ্যকে এক করতে হলে একটা কমন এনিমি রাখতে হবে এবং সবাইকেই এত বেশি লাভ দিতে হবে যে কেউই বিদ্রোহের কথা যেন চিন্তা না করে। খুবই কমন একটা সিস্টেম, কিন্তু তিনি এই উদ্যোগটাই নিলেন। ভাইকিংসরা যেভাবে প্রতি বছর ইংল্যান্ড ফ্রান্সে রেইড চালাতো, সেলজুকরাও তেমন প্রতি বছর বাইজেন্টাইন এম্পায়ারে রেইড দেওয়া শুরু করে। এই সময়ে ফাতিমিদদের পাওয়ারে আসেন আল মুনতাসির, অনেকের মতে ফাতিমিদ ডিনাস্টির সবথেকে দুর্বল শাসক। তবে সেই সময়ে ফাতিমিদদের মূল কেন্দ্রবিন্দু ইজিপ্ট তাদের ইতিহাসের সবথেকে বাজে দুর্ভিক্ষগুলোর একটা ফেস করছিল, আর তার উপর সেলজুকরা কিন্তু তাদের উপর রেইড চালাচ্ছিল সুযোগ পেলেই। সব মিলিয়ে ফাতিমিদ খেলাফতের কোস্টাল এরিয়াগুলোর ওপর তাদের কোনো নিয়ন্ত্রণ আর থাকে না। আর এই সুযোগে 1060-এর দিকে সেলজুকরা এই অঞ্চলগুলোরও নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া শুরু করে। সবকিছু বেশ ভালোই মনে হচ্ছিল ততদিনে। সেলজুক সাম্রাজ্য আস্তে আস্তে বড় হচ্ছিল, তার নিজের এলাকায় তার কন্ট্রোল আরও ভালো হচ্ছিল। কিন্তু এই সাফল্যের পরপরই 1068 সালে তাদের দীর্ঘদিনের সুলতান তুগরিল বেগ মারা যান। নিজের উত্তরাধিকার হিসেবে তিনি তার ছোট ছেলে সুলাইমানকে নিযুক্ত করেছিলেন। কিন্তু সুলাইমানের বড় ভাই আর্প আর্সলান নিজে থেকেই সেই দায়িত্ব নিয়ে তুগরিলের শহর বর্তমানে তেহরান, সেই সময়ের রায়নগরের দিকে রওনা দিয়ে দেন। এদিকে তুগরিলের কাজিন কুতালমিশ, যে নিজেও এই সিংহাসন দখল করতে যাচ্ছিল, সেও আর্প আর্সলানের মার্চ করার কাহিনী শুনে নিজের সৈন্য সামর্থ্য নিয়ে রওনা দিয়ে দেয়। কুতালমিশ 1063 সালের নভেম্বরে এসে হাজির হন বর্তমানে তেহরানে। সে ভেবেছিল আল কুন্দুরি তাকে হয়তো সাপোর্ট দিবে, কিন্তু সে আর্সলানকে সমর্থন দিচ্ছে জানতে পেরে এইবার সে তেহরান আক্রমণ শুরু করে। কিন্তু এই যে সময়টা পার করছে, এই দুই পক্ষ যুদ্ধ করে বা আক্রমণ করে, এই জিনিসটাই কিন্তু চাচ্ছিলেন আল কুন্দুরি। অনেক ঐতিহাসিকের মতে আর্সলান যদি আগে পৌঁছিয়ে যেতেন তাহলে আল কুন্দুরি তারও হয়তো বিরোধিতা করত, কারণ তার মূল লক্ষ্য ছিল দুই মেজর পাওয়ারের মধ্যে যে কোনো একজনকে হটানো আর অন্যজনের সাথে খাতির করা। আর্সলান কুতালমিশকে হারিয়ে তেহরানের সিংহাসনে বসার পরপরই আর্মেনিয়া অভিযানে নামেন, কারণ তারও মনে হচ্ছিল এই সাম্রাজ্য ধরে রাখতে হলে তাকে তুগরিলের মতোই বা তার থেকেও বেশি রাজ্য জয় করতে হবে। 25 দিনের সিজে আর্মেনিয়ার রাজধানী আনি দখল করে নেয় আর্সলান। ইস্টার্ন রোমান এম্পায়ার এবার তাকায় সেলজুকদের দিকে। রোমানোস ফোর্থের বিশাল আর্মি দ্রুতগতির নোমাডিক ট্যাকটিসের সামনে দাঁড়াতেই পারে নাই। 1071-এর ব্যাটেল অফ মানজিকার্টের পর ইস্টার্ন রোমান এম্পায়ারের বিদায় ঘণ্টা বেঁচে যায়। এদিকে বিভিন্ন সোর্স থেকে আমরা জানতে পারি ব্যাটেল অফ মানজিকার্টের পর আল্প আর্সলানের পূর্বে কারাখানিদদের সাথেও যুদ্ধ করতে গিয়েছিলেন এবং সেখানেই তিনি মারা যান। কিন্তু কিভাবে তিনি মারা যান সেই ইনফরমেশনটা আবার অসংখ্য রহস্যে ঘেরা, এবং তার মারা যাওয়া নিয়ে অসংখ্য গল্পও আছে। সেগুলো আসলে কোনোটাই ফ্যাক্ট না, তাই সেদিকে আর আমরা না গেলাম। আর্সলানের পর সেলজুকের ক্ষমতায় আসেন মালিক শাহ। ক্ষমতার পালাবদল আর এক দফা অশান্তি নিয়ে আসে সেলজুক এম্পায়ারে। এর আগে বলা সুলেমানের কথা তো আপনাদের মনে আছে হয়তো, যাকেই আসলে তুগরিল বেগ ক্ষমতার জন্য নিযুক্ত করে গিয়েছিল। সেই সুলেমান
কুতালমিশের 4 ছেলেকে নিয়ে অ্যানাতোলিয়ায় পালিয়ে যায়। তুগরিল কেন এই ছেলেকে ক্ষমতা দিতে চেয়েছিল সেইটা এইবার সে দেখায়। দুর্দান্ত ডিপ্লোমেসি আর ভেঙে পড়তে থাকা ইস্টার্ন রোমান এম্পায়ারের ওপর বিরক্ত জমিদারদের নিয়ে সে অ্যানাতোলিয়ায় শূন্য থেকে নতুন এক সালতানাত গড়ে তোলে, যেটার নাম দেওয়া হয় সালতানাত অফ রুম। এদিকে মালিক শাহ ব্যস্ত হয়ে পড়েন কারাখানিদ আর গাজনাভিদদের নিয়ে, যারা আরপার্সলানের মৃত্যুকে পুঁজি করে পারস্যে ফিরে আসার পায়তারা করছিল। এদিকে 1076 সালে তুর্করা সিরিয়া আর দামাস্কাস দখল করে ফাতিমিদদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে, আর সেখানে হেরে তারা সাপোর্টের জন্য আসে মালিক শাহের কাছে। মালিক শাহ তার ভাই তুতুসকে পাঠান দামাস্কাসে। তুতুস দামাস্কাসে এসে দেখেন যে ফাতিমিদরা পুরো শহর সিজ করে রেখেছে। তিনি এই সিজ ভাঙেন এবং নাওয়াকিয়ান তুর্করা তাকে সাদরে আমন্ত্রণ জানায়। শহরে প্রবেশ করে তিনি সবার আগে নাওয়াকিয়ানদের হত্যা করেন, দামাস্কাস নিজের দখলে আনেন, আর সেখান থেকেই জেরুজালেম পর্যন্ত তার দখল চলে আসে। এই সময় অনেকের মতেই সাইজের দিক থেকে সেলজুক এম্পায়ার তাদের পিকে ছিল। প্লাস বিখ্যাত নিজাম আল মুলক এই সময়েই এই মালিক শাহের গ্র্যান্ড ভিজিট ছিলেন। মালিক শাহের মৃত্যুর পর সেলজুক এম্পায়ার আবারও নিজেদের মধ্যে যুদ্ধে ব্যস্ত হয়ে পড়ে। মালিক শাহের 6 ছেলে ছিল। মালিক শাহের উইল হিসেবে বারকিয়ারুখে যাওয়ার কথা ছিল ক্ষমতায়, কিন্তু ক্ষমতায় যায় আসলে তার ছোট ছেলে মাহমুদ, যার বয়স মাত্র 5 বছর। এইটা হয় কারণ মালিক শাহ যখন মারা যায় তখন তার মৃত্যুসজ্জায় কেবল তার ওয়াইফ ছিলেন, এবং তিনি পরবর্তীতে দাবি করেন যে মাহমুদকে ক্ষমতা দেয়াই মালিক শাহের লাস্ট ইচ্ছা ছিল। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। অর্থাৎ বুঝতে পারছেন, এই যে 6 ছেলে বললাম, এই 6 ছেলের কিন্তু বাবা একজন হলেও মা আসলে অনেকজনই। সো এক এক ছেলের মা কিন্তু চাচ্ছিল তার ছেলেই ক্ষমতায় আসুক, এবং এম্পেররের মৃত্যুসজ্জায় ফরচুনেটলি তার যেই ওয়াইফ ছিল সে অবশ্যই তার ছেলেকেই ক্ষমতায় দেখতে যাবে, এবং সেটাই আলটিমেটলি হয়। কিন্তু মালিক শাহের অন্যান্য স্ত্রীরা এটা তো মানতে নারাজ। এবার শুরু হয় একটা পলিটিক্যাল গেম। তেরেকেন খাতুন আর ভিজিয়ের তাজ আর মুলক মিলে খলিফা মুক্তাদিরের কাছে যায় মাহমুদকে লেজিটিমেট লিডার হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। সেই সময় বাগদাদে উপস্থিত সবাইকেই দ্রুত সময়ের মধ্যে নতুন সুলতানের প্রতি আনুগত্য প্রদর্শন করতেও বলে দেওয়া হয়। এদিকে ইস্পাহান থেকে বারকিয়ারুক তার আর্মি নিয়ে রওনা দিয়ে দেয়। আপনারা যারা হাউস অফ ড্রাগন দেখেছেন, আমার ধারণা এই প্লটটা থেকেই আসলে জর্জ আর মার্টিন তার প্লট গ্রহণ করেছিল, কারণ তো সিমিলারিটিস যারা আপনারা দেখেছেন তারা তো বুঝতেই পারছেন। আর এই সময়টা থেকেই কিন্তু সেলজুক এম্পায়ারের মূল পতনটাও শুরু হয়, ঠিক যেমন হাউস অফ দ্য ড্রাগনে টার্গেরিয়ানদের পতনও সেই সময় থেকেই শুরু হয়েছিল। মাহমুদ কিন্তু খুব বেশি দিন আর ক্ষমতায় থাকতে পারে নাই। 1 বছর পরেই সে আর তার মাও মারা যায়। ধারণা করা হয় স্মল পক্সে সে মারা গিয়েছিল। একই সময়ে ভিজিয়ের তাজুল মুলকও মারা যান এবং খলিফা মুক্তাদিরও মারা যান। অনেকে এগুলোকে কানেক্টেড ভাবেন, কিন্তু এরপর ক্ষমতায় আসে ফাইনালি বারকিয়ারুক। আর এই সময় আবার সিরিয়ার রুলার তুতুস আর মালিক শাহের ভাই নিজেদের সেলজুক এম্পায়ারের সুলতান দাবি করা শুরু করে। আর এরপর 3 বছর খুবই নোংরা প্রাসাদ ষড়যন্ত্র চলতে থাকে। এমির পরশুকের মতো বিশাল সেলজুক বীরদের হত্যা করা হয় বিশ্বাসঘাতকতার সন্দেহে। নিজামুল মুলকের 2 ছেলে 2 দলের হয়ে পড়ে। এক ভাই আর এক ভাইকে সহ্যই করতে পারছিল না। বারকিয়াজুক আর মোহাম্মদ তাপার হয়ে ওঠে সেলজুক সিংহাসনের দাবিদার। প্রচণ্ড নোংরা সব ঘটনার পর বাগদাদের খলিফা মুস্তাহাজির খুতবায় মোহাম্মদ তাপারের নাম নেওয়া শুরু করলে সবাই ভেবে নেয় যে যুদ্ধ হয়তো শেষ, এখন থেকে মোহাম্মদ তাপারই তাদের সুলতান। কিন্তু না, কিছুদিন পরই সুলতান বারকিয়ারুক এসে খলিফাকে পেশার দিলে 1099-এ আবারও বারকিয়ারুকের নামেই খুতবা পড়া শুরু হয়। সেই সময় খুতবা পড়ার সময় সেখানে শাসকের নাম নেওয়া জিনিসটা যে খুবই ইম্পর্টেন্ট ছিল, এটা তো আপনারা পুরোপুরি মুসলিম বিশ্বের ইতিহাসেই হয়তো দেখতে পান। আর মুসলিম বিশ্বে খলিফার রোলটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। খলিফা যাকে পাওয়ার দিবে সেই আসলে হবে, এখানে কারো প্রেশার দেওয়ার কোনো বিষয় ছিল না। অনেকের মতে সেলজুক এম্পায়ারের এই সময়টাতে একদম দুর্বল হয়ে যাওয়া খলিফাদের কারণে আসলে সেলজুকরাও আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। এরপর আরও 4 বার এই খলিফা তার খুতবা চেঞ্জ করেছিল, আরও মোট 3টা যুদ্ধ হয়েছিল। আর এইভাবেই প্রায় 10 বছর ধরে চলা নিজেদের মধ্যেই অসংখ্য যুদ্ধের ফাঁকে ইউরোপ থেকে ক্রুসেড এসে হাজির হয় এই অঞ্চলে।
পোপ আরবান II কাউন্সিল অফ ক্লেরমন্টে ঘোষণা দেন ইসলামিক বিশ্বের বিরুদ্ধে যুদ্ধের জন্য। তিনি আরও ঘোষণা দেন এই যুদ্ধে নিহত সবাই নাকি স্বর্গের ফ্রি টিকিট পেয়ে যাবে। কয়েক সপ্তাহের মধ্যেই ইউরোপে আনাচে কানাচে থেকে অজস্র লর্ড আর নাইটরা বের হয়ে আসে, সবাই জড়ো হতে থাকে যুদ্ধের জন্য। এই ক্রুসেড নিয়ে আমাদের একটা আলাদা ভিডিও আছে, সেটা আপনারা চাইলে দেখতে পারেন, এখানে লিঙ্ক কোথাও দেয়া থাকবে। আমি আর এটাই খুব একটা ডিটেলসে আজকে যাব না। সেলজুক এম্পায়ার নিজেদের মারামারি থামিয়ে যখন সাম্রাজ্যের দিকে তাকালো, তখন দেখলো ক্রুসেডাররা অ্যানাতোলিয়া, সিরিয়া আর ফিলিস্তিনে নিজেদের স্টেট বসিয়ে ফেলেছে। হুট করে কাউন্টি অফ এডেসা, ডাচি অফ অ্যান্টিওক আর কিংডম অফ জেরুজালেম নামের 3টা স্টেট হাজির হয়ে গেল সেলজুকদের এরিয়ার ভেতরেই। কিন্তু তারপরেও তারা সেই দিকে নজর দিল না, নিজেদের দিকেই তারা ব্যস্ত। বার্কিয়ারুক মারা যাওয়ার পর তার ছেলে মালিক শাহ সেকেন্ডকে খলিফা বানানো হয়েছিল। শুনেই অপরপক্ষ খেপে যায়। তাপার তার আর্মি নিয়ে বাগদাদে এসে খলিফাকে চার্জ করে। এদিকে রিস্ক বুঝে মালিক শাহ সেকেন্ড, যে একটা বাচ্চা, তার গার্ডিয়ানরা তাকে নিয়ে বাগদাদ থেকে পালিয়ে যায়। এরপর 1141 সালে আসে কিতান ইনভেশন অফ সেলজুক। 7 লাখ সৈন্য নিয়ে চীন থেকে আসা কারাখানিদরা সেলজুক এম্পায়ার আক্রমণ করে। একের পর এক শহরের পতন ঘটে। এমনকি সানজারের রাজধানী মেরেভো দখল নিয়ে নেয় কারাখানিদরা। এদিকে 1153 সালে সেলজুক এম্পায়ারের অঘুত ক্ল্যানের নোম্যাডরা বিদ্রোহ করে বসে। এই অঘুত ক্ল্যান থেকে কিন্তু আমরা আমাদের গল্প শুরু করেছিলাম। এখন তারা তাদের এলাকার সেলজুক গভর্নরদেরকে আটক করে এবং খুন করে, আর অবশেষে নিজেদের স্বাধীনতা ঘোষণা করে দেয়। 1053 সালে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েই ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়েন সেই সময় সেলজুক সুলতান সানজার। তার আর্মি ধুলোয় মিশে যায় এবং তাকে গ্রেফতারও করা হয়। 4 বছর বন্দী থাকার পর এক অসম সাহসী মিশনে তাকে উদ্ধার করে আনে তার আর্মির মানুষেরা। কিন্তু তার মাত্র 1 বছরের মধ্যেই সানজার মারা যান। আর এর সাথেই আসলে শেষ হয়ে যায় সেলজুক এম্পায়ারের মেইন লিনিয়েজ। কিন্তু বাকি থাকে আর একটা কাহিনী, সালতানাত অফ রোম। সেলজুক এম্পায়ারের শাখা হিসেবে প্রতিষ্ঠা পাওয়া এই সালতানাত সময়ের সাথে সাথে সেলজুক থেকে দূরে সরে যায়। তবে তাদের পতনটাও প্রায় সমসাময়িক সময়েই হয়। নিজেদের মধ্যে ক্ষমতার কাড়াকাড়ি আর 1096, 1101 এবং 1147 ক্রুসেড সালতানাত অফ রোমকে ভেঙে ফেলতে থাকে। 1190-এ ক্রুসেডাররা যখন কোনিয়া দখল নিয়ে নেয়, তখন সালতানাতের সামরিক সক্ষমতাও প্রশ্নের মুখে পড়ে যায়। সুলতান কিলিচ আর্সলান II মৃত্যুর পর সালতানাত অফ রোম নিজেদের একরকম হারিয়েই ফেলে। কিন্তু পরের শতাব্দীতেই আবারও একটা কামব্যাক দেওয়া শুরু করে সালতানাত অফ রোম। সুলতান আলাউদ্দিন কায়কোবাদের আমলে সালতানাত অফ রোম কালচারালি এবং আর্কিটেকচারালি একটা গোল্ডেন এজে চলে আসে। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গাটাতে। তুর্কিশ কোর্টের মন্ত্রীরা ক্ষমতার লোভে ভুলে গিয়েছিল তাদের বর্ডারের বাইরে খুব বড় একটা থ্রেটের কথা, যেই থ্রেটটার নাম মঙ্গল। মঙ্গলরা অপেক্ষা করছিল রোমের গোল্ডেন এজ শেষ হওয়ার। বাবাই রেভলিউশনের মধ্যে দিয়ে সেটা শেষ হলেই তারা এবার এসে হাজির হয়। এই মঙ্গলদের কিন্তু একটা বিষয় ছিল, তারা আসলে শাসন করতে আসতো না, আসতো লুট করতে। আর তাদের সেন্টার অফ পাওয়ার থেকে এই সালতানাত অফ রোমের অ্যানাতোলিয়া ছিল অনেক দূরে। একদিকে ভেঙে পড়া সেলজুক আর একদিকে শাসনে অনাগ্রহী মঙ্গল। শুরু হয় অ্যানাতোলিয়ার একটা পাওয়ার স্ট্রাগল। মূল লড়াই ছিল কারামান আর গেরমিয়ান ট্রাইবের মধ্যে। কিন্তু এই 2 ট্রাইবের আড়ালে একটা ছোট ক্ল্যান সে সময় ছিল, যেটা উথমান বা ওসমান ছিল যাদের প্রতিষ্ঠাতা। আর তার নাম অনুসারেই তাদের ডাকা হতো উসমান নামে, যেটার পরবর্তী বিকৃত রূপই অটোমান। এখন মঙ্গল ইনভেশন কিন্তু অ্যানাতোলিয়ার মানুষদের পূর্ব থেকে পশ্চিমে নিয়ে এসেছিল। সকল ইসলামিক স্কলার আর আর্টিস্টরা দলে দলে ইউরোপের দিকে পালিয়ে যাচ্ছিল। আর এই অটোমানদের এলাকাটাই ছিল অ্যানাতোলিয়া থেকে ইউরোপে যাওয়ার রাস্তার মধ্যে। অটোমানরা দেখে এই যে রিফিউজিরা আসছে, এরা যেন তেন রিফিউজি না, এরা সবাই ইন্টেলেকচুয়ালি অনেক অ্যাডভান্সড একটা গ্রুপ। এমনকি এই রিফিউজিরা নিজেদের মধ্যে আহলিক নামের সমাজ ব্যবস্থা গড়ে তুলেছিল। অটোমানরা এদের অনেককেই নিজেদের সাথে নেয়। অ্যানাতোলিয়ায় যখন কারামান আর গার্মিয়ানরা নিজেদের মধ্যে লড়াই করছিল, সৌগুতে মৃতপ্রায় বাইজেন্টাইন এম্পায়ারের পাশে বসে অটোমানরা তখন দিন গুনছে। সব দিক থেকে যোদ্ধারাও তাদের সাথে এসে যোগ দিচ্ছে বাইজেন্টাইন এম্পায়ারের সম্পদ লুটের আশায়। 1308-এ যখন সেলজুক এম্পায়ার অফিসিয়ালি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়,
ওসমান তখন হাজির হয় তার আর্মি, তার ক্ল্যান আর বিশাল অ্যাম্বিশন নিয়ে। মঙ্গল ইনভেশনে পুড়ে ঝলসে যাওয়া বাগদাদ থেকে শুরু হয় আরেকটা ইসলামিক স্বর্ণযুগ, যেইটার গল্প আমরা আরেকদিন করব। সো এই ছিল ভিডিও। আসলে অনেক লম্বা একটা ইতিহাস। সেলজুকদের নিয়ে সম্ভবত 2টা ভিডিওতে কভার করাটা স্বাভাবিকভাবেই বেশ টাফ, বাট তারপরেও আসলে অডিয়েন্স ডিমান্ডের ওপর আনফর্চুনেটলি অনেক কন্টেন্টই বানানো লাগে। এইটা যদি একটা আইডিয়াল সিনারিও হতো তাহলে হয়তো সেলজুকদের নিয়ে 4-5টা এপিসোড করা যেত, বাট কমেন্টে আসলে যত মানুষই বলুক যে তারা ভিডিও চায়, আলটিমেটলি দেখা যায় যে একই টপিকে 2টা পর্ব করে ভিডিও করলে কখনোই ভিউ ভালো হয় না সেকেন্ড এপিসোডে, যেটা সম্ভবত এই ভিডিওর ভিউ থেকেও বা মোটামুটি আমি শিওর এইটার ভিউ আগেরটার থেকে বেশ কম হবে। অ্যান্ড কন্টেন্টের পেছনে যখন এতটা সময় দিব, যখন রিসার্চ বলেন, রিসার্চারেরও এক গাদা টাইমের ব্যাপার আছে, ভিডিও রেকর্ড, এডিটিং সব কিছুর পেছনে বেশ সময় এবং কষ্ট তো যাই, সেখানে যদি খুব একটা মানুষের ভিউ অ্যান্ড এইসব না আসে তাহলে তো আসলে ওখানে যত যাই হোক টাইম দেওয়াটা একটু টাফ। সো আপনারা বলতে পারেন আপনার কোনো দায়বদ্ধতা তো অবশ্যই আছে মানুষের প্রতি, এই টাইপের টপিকগুলো ক্লিয়ার করার। সেই দায়বদ্ধতা থেকেই আসলে এরকম 2টা এপিসোড বানানো, যেই এপিসোডগুলো বানানোর পেছনে আমার যতটা এফোর্ট দেয়া লাগছে তার তুলনায় রিটার্ন আসলে বেশ কমই, বিকজ বাংলাদেশে আসলে খুব বেশি মানুষ ইতিহাসে এতটা ডিটেলসে আসলে জানতে চায় না, টু বি অনেস্ট। যারা এনথুজিয়াস্ট আছে তারা তো আছেই, বাট নাম্বারটা আসলে আনফর্চুনেটলি এখন অনেক কম। সো এই কারণেই জাস্ট 2টা ভিডিওতেই সেলজুকদের পার্ট শেষ করে দেওয়া লাগলো। এই ভিডিওটার অনেক জায়গায় অনেক রাশড মনে হতে পারে, ট্রাস্ট মি আমার নিজেরও কষ্ট লেগেছে এই কাহিনীগুলোকে ছোট করতে, বাট কিছু করার নাই। আসলে ইউটিউবে বাংলাদেশের অডিয়েন্সের জন্য ইউটিউবে ভিডিও বানানো অ্যান্ড অ্যাডসেন্সের থেকে রিটার্ন সব মিলায়ে আসলে খুব কম ভিউ হয়ে গেলে দ্যাটস নট ওয়ার্থ ইট অ্যাট অল। তো এনিওয়ে আপনারা অবশ্যই কমেন্ট করে যান যে ভিডিওটা কেমন লাগলো, যদিও একটু রাস্ট, বাট আপনারা এনাফ মানুষ যদি আসলে ইন্টারেক্ট করেন, ভিডিওর পারফরমেন্স যদি ভালো হইতে থাকে তাহলে তো আমার আসলে কোনো সমস্যা নাই যত বেশি পারি ভিডিও দেওয়ার। বাট যখন আপনি এই লেভেলের এফোর্ট দিবেন না, রিটার্ন আসবে এতটুক, দেন ইটস ডিফিকাল্ট। তখন আসলে এই ছোট এফোর্ট দিয়েই কতটুকু করা যায় সেইটাই চিন্তা থাকে। বাট ট্রাস্ট মি এই ভিডিওটার পেছনে প্রচুর প্যারা গেছে। So anyways, that's all for today. Until my next upload, have a good week. Goodbye.